নমস্কার। আজকে লাইভ আড্ডার সঙ্গে সায়নের এই 12তম পর্বে আমরা উপস্থিত হয়েছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আজকে আছেন বিশিষ্ট ভেষজ উদ্ভিদ গবেষক মাননীয় ডক্টর সৌরেন্দ্র শেখর বিশ্বাস মহাশয়। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, তো আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। আজকের যে বিষয়, সেই বিষয়টি আমরা সকলেই জানি। আজকের বিষয় হচ্ছে এসো গাছের ছায়ায় বসি। গাছের ছায়ায় বসতে কেন বলছি আমরা, সেটা হয়তো আর নতুন করে বলার অবকাশ রাখে না, কারণ আমরা আজকে এই সময়ে দাঁড়িয়ে গাছের ছায়া বা গাছের প্রয়োজনীয়তাটা কি সেটা নতুন করে বোঝানোর কিছু নেই। কারণ আমরা প্রায় সকলেই জানি যে গাছ আমাদের জীবনে, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের এই পরিবেশে, এই প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ 19শে জুলাই, গত 14ই জুলাই থেকে আগামীকাল 20 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই গোটা যে রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ। সেই অরণ্য সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। নানা জায়গায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে গাছ বসানো হচ্ছে, বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হচ্ছে। বহু মানুষ তারা গাছ বসাচ্ছেন এবং বহু মানুষকে গাছ বসানোর জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। তো আমাদের মনে হলো যে আমরা আজকে গাছের প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে যত না আলোচনা করব, তার থেকে বেশি এই যে গাছ বসানো হচ্ছে, এই গাছ বসানোর নিয়ম কানুন আমরা ঠিকঠাকভাবে বসাচ্ছি কিনা, বা আমাদের কোথাও কোনো ভুল ধারণা আছে কিনা, সেই সব বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি জানবো। সেই সঙ্গে যিনি আজকে আমাদের অতিথি হিসাবে আছেন, মাননীয় সৌরেন্দ্র শেখর বিশ্বাস মহাশয়, তিনি বহুদিন ধরে মানুষকে গাছ ভালোবাসার জন্যে কাজ করে চলেছেন। তার নিজের একটি উদ্যান রয়েছে, ভেষজ উদ্ভিদের উদ্যান স্নেহাঞ্জলি। সেই উদ্যানে তিনি যেমন বহু গাছের লালন পালন করছেন, তেমনি তিনি বহু মানুষকে কিন্তু গাছের চারা দিচ্ছেন। বিগত কয়েক বছর ধরে উনি কিন্তু এই কাজটি করে চলেছেন। বহু চারা, হাজার হাজার চারা তিনি আমাদের জেলার বাইরের বিভিন্ন মানুষকে কিন্তু দিয়েছেন, যে গাছ বসে তারা বড় হয়েছে। তো এইরকম একজন মানুষকে আজকের দিনে পেয়েছি, যিনি আমাদের জানাবেন তার এই গাছ দেওয়ার কথা, এবং তিনি আমাদের এটাও বলবেন যে গাছ কিভাবে আমরা লাগাবো এবং কখন, কিভাবে, কোন গাছ কোথায় লাগানো উচিত, সেই সমস্ত নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনায় আসব। প্রথমেই স্যারকে আমি আরো একবার স্বাগত জানিয়ে আপনাকে বলছি, স্যার, আমাদের এই যে লাইভ আড্ডা সঙ্গে সায়নের এই যে সিরিজটা চলছে, আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখেছেন এর আগেও, এবং আপনিও কমেন্টও করেছেন, দেখেছি। আপনার স্যার কেমন লাগছে এই অনুষ্ঠান? এটাকে প্রথমে বলুন, তারপরে আমরা সবগুলো না দেখতে পারলেও যেটুকু দেখেছি আমার ভালোই লেগেছে, সত্যি ভালো লেগেছে। কারণ গাছ তো এতদিন প্রাপ্ত ছিল, গাছ নিয়ে কেউ ভাবতো না, বা এই পরিবেশ নিয়েও ভাবতো না। এই পরিবেশের বিভিন্ন যে দিক আছে নিয়ে সায়ন যেভাবে এক একজন বিশিষ্ট মানুষকে ডেকে নিয়ে এসে তাদের কথাবার্তা আমাদের শুনিয়েছেন, এটা সত্যি প্রণিধানযোগ্য এবং আমরা অনেক কিছু জানতেও পেরেছি। তো স্যার, আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যেমন অজয় বাবু লিখে পাঠিয়েছেন যে উনি সঙ্গে আছেন। অবশ্যই অজয় বাবু, কিন্তু আপনি শুভেচ্ছা, ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমরা আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন আমরা সরাসরি স্যারের সঙ্গে আলোচনা করব। তো স্যার, আমরা প্রথমে আপনাকে জানতে চাইবো, এই যে আপনি হঠাৎ করে এই গাছের বাগান তৈরি করা বা এই যে গাছ দেওয়া, এই গাছের প্রতি আপনার এই ভালোবাসা, এই মমত্ব বোধটা হঠাৎ করে জাগলো কেন? মানে এটা আপনার মধ্যে কেন এলো? প্রত্যেককেই যথাযথভাবে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা সমস্ত কিছু জানিয়ে আমি
গল্পর মতো করেই বলবো, আমি তো ঠিক একদম বক্তৃতা একদম দেবো না, একদম। আপনাদের সঙ্গে এটা গল্প কোনো, করবো। হ্যাঁ, এটা পুরোটাই আড্ডা, পুরোটা আড্ডাই। হ্যাঁ, গল্প করব। সেই গল্পে আমি খুব সংক্ষেপে বলছি কেন আমার এই গাছ সম্প্রীতি, কেন আমি গাছের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি। খুব ছোট্টবেলায়, ওটা হচ্ছে 1958 সাল, আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী। আমাদের বাগনান হাই স্কুলে এগুলার নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আমাদের এক মাস্টারমশাই, উনি একটি নাটক লিখলেন, ছোট্ট নাটিকা লিখলেন আচার্য জগদীশচন্দ্রের জীবনীর ওপর। আচ্ছা আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমি হলাম বাচ্চা জগদীশচন্দ্র। আমাকে বাচ্চা জগদীশচন্দ্রের পাঠ দেওয়া হলো। এখন তখন বাগনান হাই স্কুলে, বাগনান গার্লস স্কুলের পড়াশোনাটাও সকালবেলা চলতো। ফলে আচ্ছা ফলে গার্লস স্কুলের মেয়েরাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করলেন, এবং ক্লাস 10-এর সান্ত্বনাদি হলেন আমার মা। আচ্ছা আমার এখনো স্পষ্ট স্পষ্ট মনে পড়ে, একটা সিন ছিল, মানে প্রথম সিন ওটা। জগদীশচন্দ্র তার দুই বন্ধুকে বাড়িতে ডেকে এনেছে, এনে দেখাচ্ছে একটা বনচাঁড়ালের গাছ আর একটা লজ্জাবতীর গাছ, দেখিয়ে ওই হাত নেড়ে আর হাততালি দিয়ে দেখাচ্ছে, দেখ গাছেরও প্রাণ রয়েছে। আচ্ছা। জগদীশচন্দ্র যেটা পরে প্রমাণ করেছিলেন, হ্যাঁ আমাকে একবার হাত নাড়তে হবে আর একবার ফু দিতে হবে। হ্যাঁ। ফুটা দেবো লজ্জাবতী লতায় আর হাত নাড়বো বনচাঁড়ালের কাছে। এবার আচ্ছা স্টেজের মধ্যে ওটা রয়েছে, আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে এসেছি। আমার নাটকের মা সান্ত্বনা দিয়ে চলে গেছে ভেতর ঘরে, আমাদের একটু মিষ্টি টিষ্টি খাওয়াবে বলে নাড়ু টাড়ু ব্যবস্থা আছে। আমি ওদের দেখাচ্ছি, দেখ 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 গাছ কিরকম রয়েছে, এটা কিরকম দেখবি গাছের প্রাণ আছে। জগদীশচন্দ্র প্রমাণ করেছিল। সেই জগদীশচন্দ্র যখন বলছে গাছের প্রাণ রয়েছে বলে, আমি এখন হাততালি দিতে ভুলে গেছি, ফু দিতেও ভুলে গেছি। আর মানে যতই ফু দেওয়ার চেষ্টা করছি, মানে কি একটা বলেছিল, কাকে ফু দেবো আর কাকে হাততালি দেবো ভুলে গেছি। গিয়ে গাছটা নাড়াচ্ছি, কিন্তু নাড়ানোর চোটে লজ্জাবতী করেছে কি নিজেই শুয়ে পড়েছে অনেক আগে, সব পাতা গুটিয়ে ফেলেছে। আমার তো রাগ ধরে গেছে, একটা 10 বছরের ছেলে, তার রাগ হতেই পারে যে কথা শুনছে না। আমি লজ্জাবতী লতাটাকে আঁকড়ে ধরে বলছি, নট দিয়ে কর, শুয়ে কথা বলছিস না কেন, কথা শুনছিস না কেন, সব পাটপাট ভুলে গেছি। যেই আঁকড়ে ধরেছি, আমার ওই নরম কুচি হাতে লজ্জাবতীর কাটা গেছে ঘিতে, রক্তারক্তি কাণ্ড। সে স্টেজের মধ্যে মরে গেল চিৎকার, সব ভুলে গেছি একটা। আমার মা ছুটে এলেন, এসে তিনি সুন্দর ম্যানেজ করলেন, সুন্দর ম্যানেজ করে দিলেন, ম্যানেজ করলেন। এই রক্ত দিয়ে শুরু হয়েছিল আমার গাছের সঙ্গে ভালোবাসা, একদম রক্ত দিয়ে, বলে না সাইকেল চলা, রক্ত দিতে হয় তবে ভালো সাইকেল চলতে পারে, রক্ত দিয়ে শুরু হলো। এই ঘটনারই প্রথমে মাসে পরে, তখন আমি গাছের প্রতি এতটা, রাস্তা দিয়ে যেতে যেতে বন্ধুদের সঙ্গে হঠাৎ একটা গাছের ডাল মুখকে দেখে নিয়ে বলি, জানিস এটা কি গাছ বলতো, এরকম একটা কাণ্ড। ওইখানে বাগনান সাউথে, তখন গোপীমোহন হাই স্কুলের পাশে একটা বইয়ের দোকান ছিল, এবং ইনসিডেন্টালি যে বাড়িতে আমরা ভাড়াটে ছিলাম, মতিলাল চক্রবর্তীর বাড়ি, সেই বাড়ির মালিকের বড় ছেলে, তিনি আবার হাড় পাগলা, অর্ধেক সময় মাথা গরম হয়ে দোকান টোকান বন্ধ থাকতো, তার ছিল বইয়ের দোকান। সেই বই কিনতে গিয়ে একজন আমার বন্ধু বই কিনতে গেছে, আমি সঙ্গে গেছি। আমি সঙ্গে কতগুলো ডালপালা হাতে আমার যেমন থাকে ভেঙে নিয়ে চলে, আমার দিকে তাকিয়ে ভদ্রলোকের দাঁত গুলো সব হলুদ, আমার কষ্ট মনে আছে। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে, বই তুই গাছপালা নিয়ে এসছিস কেন, তুই কি জীবক হবি? জীবক? কে জীবক? কে জীবক জানি না, তখন কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আমার পড়াশোনা চললো, আমার বায়োলজি ছিল, আমি বিদ্যাসাগর কলেজে ভর্তি হলাম, জুলজি অনার্স, বোটানি ফিজিওলজি 5 সাবজেক্ট। তখনো পর্যন্ত গাছের প্রতি খুব একটা যে বিরাট টান আমার এসেছে আমি বলবো না, কিন্তু ভাগ্যচক্রে আমি একটা ছোট্ট ওষুধ কারখানা, হোমিওপ্যাথি ওষুধ কারখানার মালিক হয়ে গেলাম খুব অল্প বয়সে। তখন আমার বছর 25 বয়স, এবং তখন
আমি তার আগে একটু রিপ্রেজেন্টেটিভের কাজ করেছিলাম, এটা আয়ুর্বেদ কোম্পানি। আচ্ছা। ওই আয়ুর্বেদ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি নাউলে শ্রীপতি কবিরাজ নামে একজন বিখ্যাত কবিরাজ ছিলেন। বিখ্যাত কবিরাজ মানে তার গুণপনা বলে শেষ করা যাবে না। তো সেই কবিরাজের সঙ্গে আমার সম্পর্ক হয়, সম্পর্ক মানে আলাপ। আচ্ছা। আলাপের প্রথম দিন আমাকে পাত্তাই দেননি তেমন। দ্বিতীয় দিনে উনি বললেন, তুমি আসছো বারবার জানতে গাছের সম্পর্কে, তুমি জীবকের নাম শুনেছো? মাথায় হ্যামার করলো। সেই ছোট্টবেলায় নামটা শুনেছিলাম, জীবক। বললে দাঁত বার করে রঞ্জিত জেঠু বলেছিল, তুই জীবক হবি? তাহলে হ্যাঁ, জীবকের নাম শুনেছেন, কিন্তু আমি জানি না তেমন কিছু। বলো, শোনো, জীবক ছিলেন আজ থেকে প্রায় 2500 বছর আগে বিম্বিসারের ঔরসজাত রাজনৈতিক গর্ভজাত গর্ভের রাজপুত্র। কিন্তু তিনি কৃষক বিদ্যা শিখতেন, তিনি রাজকার্যে তাকে ডাকা হয়নি। তার গুরু গৃহে যে শিক্ষা হলো, শিক্ষান্তে যখন পরীক্ষা নেওয়া হচ্ছে, তখন উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন। সেই কথাটা তুমি শুনে রাখো। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি। বললেন যে পাঠান্তোষ, পাঠ শেষ হয়ে গেছে, 5 বছর 7 বছর তখন গুরু গিয়ে শিক্ষা, তো পাঠ শেষ হয়ে গেছে। গুরু আগের দিন রাত্রে সবাইকে বললেন যে তোমরা কালকে সূর্যোদয় হলে সবাই বেরিয়ে পড়বে। যে যা ঔষধি গাছ দেখেছো, যত ঔষধি গাছ দেখেছো, সেগুলি সংগ্রহ করে নিয়ে আসবে, তাদের গুণাগুণ আমাকে বলবে। সবাই বেরিয়ে গেল, জীবকও বেরিয়ে গেল। দুপুরের পর থেকে এক একজন আসছে, অনেক গাছপালা নিয়ে আসছে। দুপুরের পর সায়াহ্ন, মানে মধ্যাহ্নের পর অপরাহ্ন, তখনও আসছে। সায়াহ্ন, তখন অনেকে বোঝা বেঁধে নিয়ে আসছে ট্রেনে দড়ি দিয়ে। জীবকের পাত্তা নেই, জীবক আসছে না। যখন একেবারে সূর্য প্রায় ঢলে পড়েছে, তখন দূর থেকে সবাই দেখছে জীবক আসছে খালি হাতে, পা টলছে। বন্ধুরা আমাদের মনে মনে মজা পাচ্ছে, গুরুদেব এত ভালোবাসে, দেখো আজকে কেমন ডাকেন। গুরুদেব একটু অবাক, কাছে আসতে বললেন, জীবক তুমি খালি হাতে? তখন জীবক বললেন, যে কথা আমি সারা জীবন বুকে বেঁধে রেখে দিয়েছি এবং সারা জীবন সবাইকে বলছি এবং আপনাদের বলছি। জীবক বলল, গুরুদেব, আমি এমন একটা বৃক্ষ, এমন একটা লতা, এমন একটা গুল্ম, এমন একটা ছত্রাক, এমন একটা শৈবাল দেখতে পাই যার মধ্যে ওষুধি গুণ নেই। তাই আমি খালি হাতে চলে এসেছি। স্তব্ধ গুরুদেব এসে জড়িয়ে ধরলেন, বললেন, আজ আমার শিক্ষাদান শেষ হল, আমি আজ প্রকৃত শিষ্য পেয়ে গেছি। এবং জীবক পরবর্তীকালে তিনি শল্য চিকিৎসা থেকে শুরু করে সবই করেছেন নিপুণ হাতে। এবং এখনো জীবক প্রাচীনতম চিকিৎসকদের মধ্যে, বিশকদের মধ্যে অন্যতম বরেণ্য চিকিৎসক। আমার মাথায় ঢুকে গেল। এবং তারপরে আস্তে আস্তে ওই, মানে আমার গাইড ছিল যখন, যাই তখন শ্রীপতি কবিরাজ কোলে ঠাঁই দিয়েছিলেন, পায়ের তলায় ঠাঁই দিয়েছিলেন। আমি দিনের পর দিন তার কাছে গেছি, একটু একটু করে করতে 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 আমার মধ্যে একটা খুব গাছ, নিজের বাগান তৈরি করবার ইচ্ছে হলো। 1975 সালে আমি একটা ছোট্ট বাগান, 2 কাঠার মতো জায়গা, আমার ছোট্ট কারখানাটা লাগু করলাম এবং সেখানে চন্দন গাছও বুনেছিলাম। ওই ছোট জায়গার মধ্যেই অন্তত 25-30 রকমের গাছপালা ছিল। কিন্তু আমার দুর্ভাগ্য, 78-এর বন্যায় একবারে অ্যাবলিশ করে গেল কারণটা, একেবারে অ্যাবলিশ, মানে 17 দিন ডুবেছিল পুরো। জানেন আপনার 78-এর বিধ্বংসী বন্যা, বাগনার একটা পুরো গামলার মতো, এদিকে রূপনারায়ণ, ওদিকে দামোদর, দুইয়ের বন্যায় একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন আমি খুব মুষড়ে পড়েছিলাম। তারপরে আবার আস্তে আস্তে আমার ব্যবসা বাড়ছে,
চিকিৎসার স্পেয়ার বাড়ছে হচ্ছে। আমি তখন আরম্ভ করলাম কি, ওই তখন একটা ছোট মোপেড ছিল আমার, 78 সালের পরেই কিনেছিলাম, মানে একেবারে ডিসেম্বরে কিনেছিলাম। পরে বন্যা হয়, ডিসেম্বরে কিনেছিলাম ইটালিয়ান একটা মোপেড গাড়ি, দারুণ গাড়ি, 1 লিটারে 90 কিলোমিটার চলত, ছোট্ট গাড়ি। সেই গাড়ি নিয়ে আমি আমার রুগীদের দেখতে যেতাম। কাঁসাই নদীর মানে পাঁশকুড়া থেকে কাঁসাই নদীর দুটো পাড়ে যতদূর যাওয়া যায়, পূর্ব পাড় দিয়ে একেবারে লোয়াদা পর্যন্ত যাওয়া যেত। সেই দুটো পাড়ে আমি ওই এতে করে ব্যাগে করে আমার সঙ্গে নিতাম আম, জাম, খেজুরের বিচি, তখন যেটা পেতাম বিচি নিতাম। আর ওখানে রুগী মানে ঘর ঘর রুগী, ওখানে কোথাও একটা দাঁড়িয়ে পড়ে ফাঁকা জায়গা দেখে কুর্কি সঙ্গে থাকতো, বা ছড়িয়ে দিতাম, বীজ ছড়িয়ে দিতাম। এটা নেশার মতো হয়ে গেছিল। মানে আমি প্রায় 87-88 সাল পর্যন্ত টানা এইভাবে এই পাগলামিটা করেছিল। জানি না সে গাছ কত বড় হয়েছে, কত আছে, আমি দেখেছি অনেক গাছ হয়েছে, দেখেছি আমি। তারপরে আস্তে আস্তে আমার বয়স বাড়ছে, সব করছে। শেষে আমি 2000 সালে ঝাড়গ্রামে একটি বড় বাগান পেলাম। বাগান পেয়ে প্রায় 10 বিঘের বাগান, পাকুয়া রয়েছে, একটা আউট হাউস রয়েছে, সুন্দর বাগান পেলাম। কিন্তু শেষ মুহূর্তে আর রেজিস্ট্রি হলো না, কারণ আমাকে স্থানীয় জন বললো যে আপনি করবেন না, এটা মাওবাদীদের একবারে ডেরা। আচ্ছা, আমাকে পিছিয়ে আসতে হলো। তারপরে 2002 সালে, হ্যাঁ, এর মধ্যে একটা কাণ্ড হয়েছে। এর মধ্যে আমি এই আগাছা নিয়ে একটা একটা সেমিনার করলাম আমার বাড়িতে, এবং সেখানে ডক্টর ডিসি পালের মতো গুণী মানুষ, উনি আমার কাছে এলেন, এখানে এলেন, এবং তো সেটা ছোটখাটো কাগজগুলো সেটা ছেপে ছিল একটা এ নিয়ে, আগাছা নিয়ে একটা, মানে কি বলবো, ছোট্ট একটা সেমিনারের মতো। তখনই ওনারা বললেন তুমি আশপাশে খোঁজো, খুব দূরে কিছু করো না। এবং ডক্টর পাল তখন এমন ভাবে আমাকে কি বলবো ছাতার মতো আশ্রয় দিলেন, যে ওনার দয়া এবং ওনার নানা রকম অনুপ্রেরণায় আমি 2002 সালে একই সঙ্গে ওই ভেষজ বাগান হিজলকে 6.25 বিঘে জায়গার উপর একই সঙ্গে বাগান তৈরি হলো। এবং একই দিনে মহালয়ার দিন বসুদৈব উৎসপ্রাণ বলে একটি পত্রিকা, যেটা তখন একেবারে কমপ্লিটলি প্রকৃতি নির্ভর ছিল, কারণ ওর আইটেম ছিল, ওর জল সংখ্যা, ওর গাছ সংখ্যা, ওর ভূমি সংখ্যা, আকাশ সংখ্যা, বায়ু সংখ্যা, মানে বিভিন্ন সংখ্যা তৈরি হয়েছে বিভিন্ন সময়। তা যাই হোক, এখনো পত্রিকাটা কোনো রকম করে টিকে আছে। এখন মোটে একটা করে সংখ্যা বছরে বেরোয়। আপৎকালীন সংখ্যা গত বছরে বেরিয়েছে, এবারেও একটা সংখ্যা বেরোবে। আর বাগানটা সুন্দর সেজে উঠেছিল 2011 পর্যন্ত। রেহাঞ্জলি প্রাকৃতিক ভেষজ উদ্যান, মানে এত সুন্দর সেজে উঠেছিল বলে বোঝাতে পারবো না। তার সে সময়কার ভিডিও ক্লিপিং গুলো আমার নেই কাছে। একটা প্রচারও করেছিল এখানকার স্থানীয় 1 ঘন্টার টিভি প্রচার, সেটাও আমি হাতছাড়া করে ফেলেছি। যাই হোক, 2011 বন্যায় এবং 2015 বন্যায়, আকাশ বন্যায় বাগানটা খুব ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কিছু মানে দুষ্কৃতী মাতালরা কিছু ক্ষতি করেছে কিছু, আমি কিন্তু পুরো ভেঙে পড়িনি। মানে আপনাদের উৎসাহ পেয়ে, সকলের উৎসাহ পেয়ে, এবং অনেক গুণী মানুষও আমাকে নানাভাবে হেল্প করছেন, সকলের উৎসাহ নিয়ে এখনো আমি বাগানটার পেছনে লেগে রয়েছি। কিন্তু মানে 2016 সাল থেকে নতুন একটা ড্রাইভ নিয়েছি, সেটা হচ্ছে বাগানের যে এতদিনের যে গাছগুলো হয়েছে তাদের যে অফস্প্রিং, তাদের চারা, সেগুলো সকলকে বিতরণ করতে আরম্ভ করেছি। যেটা আমরা দেখছি সবাই, এটা আমরা দেখতে পাচ্ছি স্যার ফেসবুকে আপনার। গত বছর করতে পেরেছিলাম 3,500-এর কিছু বেশি। এবছর এখনই প্রায় 4,500-এর মতো বিতরণ হয়ে গেছে, এখনো 1,000-এর মতো আছে। 1,000 কেন, 1,500-এর মতো আছে। তো স্যার আমাদের সঙ্গে আরো যে সমস্ত মানুষজন যুক্ত হয়েছে, শ্যামপুর থেকে সঙ্গীতা আছে, সঙ্গীতা বলছে বা আচ্ছা, শুভময় আছে, শুভময় লিখছে সাথে আছি। আচ্ছা, তমাল আছে, তমাল বড়ুই,
শ্যামপুর থেকে। আচ্ছা, দীপঙ্কর বাবু লিখছেন, সায়নকে ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তারবাবুকে। আজ ডাক্তারবাবুকে দুটি প্রতিবেদন কাগজে প্রকাশিত হয়, শুভ দিনে শুভ আলোচনা। একদম ঠিক, আজকেই দীপঙ্কর বাবুর লেখা দুটো। দীপঙ্করকে অনেক ধন্যবাদ, তোমরা যারা এসেছো দীপঙ্করকে তো অনেক ধন্যবাদ বটেই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সৌরভ দেও লিখছে, দারুণ, সবাই এসেছে। তো স্যার, মোটামুটি আমরা জানলাম যে আপনি কিভাবে গাছকে ভালোবাসা শুরু করলেন এবং কিভাবে আপনার এই উদ্যান সেটি তৈরি হয়েছে। এটা খুব এটা সকলেরই জানা দরকার যে কিভাবে মানে গাছের প্রতি ভালোবাসা তৈরি হয়। সৌমেন চক্রবর্তী তিনি লিখছেন, স্যার আপনার এই শুভ উদ্যোগ সফল হবেই এই আশা রাখি। সৌমেন, আপনাদের শুভেচ্ছাই তো নিশ্চয়ই এগিয়ে যাবো। হ্যাঁ, আমরা সবাই চাই, মানে সত্যি এইরকম মানুষজন আছে বলেই হয়তো আমরা মানে গাছ নিয়ে এখনো একটা উদ্যোগ নিতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে যে সবটাই তো ওই সরকারি বা একটা খরচ সাপেক্ষ বা একটা সেই অন্যরকম ব্যাপার হয়ে যায়। কিন্তু এই যে ভালোবাসা, গাছের প্রতি ভালোবাসা, গাছকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে ভাবনা চিন্তা, এইরকম উদ্যোগগুলো থাকলে অনেক মানুষ আরো বেশি বেশি অনুপ্রাণিত হয়। সেই জন্য স্যারকে অবশ্যই আমরা ধন্যবাদ দিই। এবং আমরাও তো যাই, সেই বাগানে গেছি, জানি খুব সুন্দর পরিবেশ। আমরা চেষ্টা করছি, আমি যদি পারি সেই বাগানের ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সেটা আমি আমাদের আলোচনা চলাকালীন যদি চালাতে পারি সেটা আমি চেষ্টা করে দেখছি। তো স্যার, এরপরে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে স্যার, এই যে এখন অরণ্য সপ্তাহ চলছে, চারিদিকে গাছ লাগানো হচ্ছে, ফেসবুকে আমরা দেখছি প্রচুর মানুষ এগিয়ে এসছে গাছ লাগানো, যেটা হয়তো আজ থেকে 10-12 বছর আগেও এত মানুষকে এইভাবে গাছ লাগানোর চেষ্টা হয়তো করতে দেখা যায়নি, বা দেখা গেলেও সেভাবে হয়তো আমরা প্রকাশ্যে আসতেনি বা প্রচারে আসেনি। তো স্যার, এই যে মানে এখন মানুষের মধ্যে এই যে গাছ লাগানোর এত উৎসাহ জেগেছে, তাহলে কি স্যার আমরা এটা বলতে পারি যে তাহলে আমাদের যে এতদিন যে পরিবেশের প্রতি আমাদের যে একটা অবজ্ঞা, অনীহা পরিবেশ রক্ষার প্রতি, সেটা কি ধীরে ধীরে কাটছে? আপনার কি মনে হয়? হলো এই যে এতদিন ধরে গাছ নিয়ে লেগে রয়েছি, এটা আমার মতোই আরো অনেকেই লেগে রয়েছে। হ্যাঁ, মতো অনেকেই লেগে রয়েছেন। আমি একটা ক্ষুদ্র একটা অংশে কাজ করছি। সারা পৃথিবী জুড়েই গাছ নিয়ে, গাছের প্রতি ভালোবাসা নিয়ে, মমত্ব নিয়ে বহু মানুষ কাজ করেছেন, করছেন। এবং আমাদের এই চেষ্টাটা হয়তো কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে। এবং আমি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে থেকে, বা শামপুরেও এরকম একটি সুন্দর সংস্থা রয়েছে, অর্পণ ওটা করেছে, আমি ওদের সঙ্গে থেকেও দেখেছি। এখন শুভময় এসছে গিয়ে, আরো অনেকেই এসেছে। আমি নাম বললে, নাম কারো ভুলে গেলে তিনি রাগ করবেন, অতএব আমি নামে যাচ্ছি না। এরা সকলেই এসেছেন। জয়িতা কুন্ডু ও কাজ করছে, আরো তারও আগে আমাদের তপন করেছে, তপন কর প্রথম এই গাছের যে ঝুড়ি বাঁধা তপন করই প্রথম করেছে, এবং তার কাছ থেকে হয়তো জয়িতা শিখেছি। তা এইগুলোই তো টুকরো টুকরো কোলাজ। এই কোলাজ নিয়েই তো একদিন পৃথিবী সুন্দর সেজে উঠবে, সবুজ হবে। আর এই যে আগ্রহটা, এই আগ্রহের মধ্যে হয়তো আমরা ভুল জায়গায় গাছ বুনে ফেলছি, হয়তো ভুল গাছ বুনে ফেলছি, হয়তো যে সময় বোনা উচিত নয় সেটা করছি না, সেটা করতে পারছি না, হয়তো গাছটাকে বুনে আর যত্ন নিতে পারছি না। এগুলোই তো আস্তে আস্তে আমাদের শুধরে নিতে হবে। এই শুধরে নিতে পারলেই তো তবে সার্বিক ব্যাপারটা হবে। আমি আশাবাদী, আমি একদম, মানে আমি তো একটু একটু লেখালেখি করি। এই লেখালেখি বহুদিন আগে লিখেছিলাম একটা ছোট্ট ছড়া না, ভয়ঙ্কর ছড়া নয়, এটা জীবনের বেদ আমি এখানে বলতে চাইছি। সেটা হচ্ছে, নেই এত খেদ কেন, শূন্যের মাঝখানে পূর্ণ ঠিকানা, অসংকোচে পা দুটো বাড়াও, চৌকাঠ পেরোলেই অসীম সীমানা। নির্দ্বিধায় বুনে যাও বীজ, শিক্ষণের নেই প্রয়োজন, তাপ, আলো, হাওয়া, জল, অঙ্কুর ফোটানোর সব আয়োজন। কিচ্ছু চিন্তা নেই, পৃথিবী থেমে থাকবে না, প্রকৃতিও কাউকে রেয়াত করবে না। যারা প্রকৃতিকে ধ্বংস করছে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা মানুষ
হোমোসাপিয়েন যদি প্রকৃতিকে সত্যি সত্যি এইভাবে ধ্বংস করতে থাকি, তাহলে সবার আগে হোমোসাপিয়েন শেষ হয়ে যাবে। সেটা যেন মাথায় রাখি, ঠিক। এটা যেন মাথায় রাখি। একটা স্যার প্রশ্ন এসেছে, এটা জিজ্ঞেস করছে রিনা ঘোষ, এটা খুব সম্ভবত আমাদের শুভ্রদীপের মায়ের অ্যাকাউন্ট থেকে পোস্ট এসেছে, বা শুভ্রদীপের মাও এটা জিজ্ঞেস করতে পারে যে এই সময়, এই শেষ সময়ে পৃথিবীর জন্য কি গাছ লাগানো দরকার? দেখুন, এখন যে এই যে ক্রান্তিকালটা চলছে, আগে শুভদীপের মাকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বোন আমার ভালোবাসা নিয়েও যেটা বলছি, এটা প্রত্যেকটি মানুষেরই এখন প্রশ্ন হওয়া উচিত। এই যে কোভিডের ইনভেশনটা কোথায়? পালমোনারি, রোগটা পালমোনারি, ফুসফুসে। এবং কিসের ক্রাইসিস? সেটা অক্সিজেন। কে দেবে? গাছ। আর তো কেউ নেই দেওয়া। প্রাকৃতিক ভাবে কে দেবে? গাছ দেবে। আমরা গাছের কাছে আসি, কারণ কোনো রাস্তা নেই, এর কোনো মানে এখানে কোনো দ্বিমত নেই, কোনো ডিভিশন নেই, কিচ্ছু নেই। সব থেকে বড় কথা, আমরা তো নশ্বর, মানে অবিনশ্বর নই, আমরা নশ্বর। কদিন বাঁচবো? আমার 72, আমি কালকেও চলে যেতে পারি। আমার এত অতি প্রিয় সাহিত্যিক, ভালোবাসার লোক নিমাই আজকে চলে গেল, নিমাই যাদব। আমি আজ খুব কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি, সকালে শব্দ হয়ে গেছিল। কারণ এই যে সাহিত্য নিয়ে আমরা কাজকর্ম করছি, পত্রিকা প্রকাশ করছি, এর মধ্যে কিছু ব্যবসাপাতি চলছে। একবারে নিখাত ভালোবেসে সুন্দর করে নিজের পয়সা খরচ করে, নিজে দৌড়ে দৌড়ে কত লোকের সুন্দর লেখা জোগাড় করে এই ছেলেটা এতদিন কাজ করে এসছে। নিরুচ্চার একজন সাহিত্য প্রেমী, সাহিত্য সেবক এবং সাহিত্য কর্মী চলে গেল, অসময়ে চলে গেল। তা এইরকমই করোনায় তো কত মানুষ চলে গেছে, আমি তো নাম বলে শেষ করতে পারবো না। কত ভালো মানুষ, কত যাদের থাকার প্রয়োজন ছিল, কত মানুষ সকালে চলে গেলেন। তা এর থেকে বাঁচবার জন্য গাছ, এবং আরো বলছি, যেটা অফ দি রেকর্ড বলছি, সেটা হয়তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা পছন্দ করবেন না আমার কথা, এই পালমোনারি রোগের জন্য আয়ুর্বেদ কিন্তু বহুকালে বহু রকম গাছের কথা বলে গেছে। এবং আমি হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ চিকিৎসা যতটা সম্ভব করবার চেষ্টা করি হাতের কাছের গাছপালা নিয়ে। আমার একটা রোগীকেও, যাদের ক্লোজলি অ্যালাইড টু বি করোনা ভিকটিম মনে হয়েছে, তারা একজনও কিন্তু সুস্থতা ফিরে পাননি এমন হয়নি, প্রত্যেকেই সুস্থ হয়ে গেছেন ওই হাতের কাছের গাছপালা নিয়ে। সুপ, পিপুল, গোলমরিচ, আদা, লেবু, আমলকি, কে নেই? আছে, অনেক আছে। এবং কোনো ভয় নেই, গাছ বোনাই একমাত্র লক্ষ্য আমাদের হওয়া উচিত এখন। আচ্ছা স্যার, এই যে এখন গাছ সবাই লাগাচ্ছে, তো আমরা স্যার মানে গাছ লাগানোর ক্ষেত্রে যদি বলি, মানে যেখানে সেখানে কি যে কোনো গাছ লাগানো যেতে পারে? না, এটা তো নয়, এটা কোনোভাবেই না। আমি যখন বাগানটা করি, 6 বিঘের বাগান, আমি বলছি আহা কি গাছ রে বাবা, 220 রকমের গাছ বুনেই ফেলবো, হয়ে গেল। কিন্তু এখন যখন শিমুল গাছটা বড় হয়ে গেল, শ্বেত শিমুল গাছটা বড় হয়ে গেল, রুদ্রাক্ষ বিশাল বড় সাইজ নিয়ে নিয়েছে, রুদ্রাক্ষ একাই তো 3 কাঠা জায়গা জুড়ে নিয়েছে। বাওবাব গাছ, আফ্রিকান গাছ, সেটা একটা বুনেছিলাম ভুল করে, গাছটা বাঁচেনি। এবং গাছটা যেভাবেই হোক, আমার তো মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে গাছটা, হঠাৎ একদিন দেখলাম নেই, হাওয়া হয়ে গেছে। তা আমি তো একটা বোকা লোক, কারণ বাওবাব গাছ নিজেই 1 বিঘে জায়গা নিয়ে নিয়ে দিল। আমাকে দেখতে হবে গাছটা কোথায় বসালে সে অন্য গাছকে ডিপ্রাইভ করবে না, ঢেকে দেবে না, আবার সে নিজেও বড় যেতে পারবে। আচ্ছা, তারপরে জলীয় জায়গায় একরকম গাছ হয়, আবার এরিড ক্লাইমেটে একরকম গাছ হয়, শুকনো কাঁকুরে মাটিতে একরকম গাছ হয়, আমাদের অ্যালুভিয়াল মাটিতে, পলি মাটিতে, কাদা মাটিতে একরকম গাছ হয়, জলের ধারে একরকম গাছ হয়, একটু উঁচুতে যেখানে জল জমবে না সেখানে একরকম গাছ হয়। এগুলো ভাবতে হবে, বুঝে নিতে হবে। শুভময় জিজ্ঞেস করছে স্যার যে নিজের বাগানে
মাটির বাস্তুতন্ত্র বজায় রেখে কি কি বৃক্ষ জাতীয় গাছ লাগানো যেতে পারে যা আমাদের এখানকার মাটি ও পরিবেশের সঙ্গে মানানসই? আচ্ছা, এইখানে একটা প্রথমেই বলে নি, এক যদি নিজের জায়গা হয় এবং নিজের জায়গাটা যদি কি বলবো আয়ত্তাধীন হয়, গ্রিপের মধ্যে, এই ইংরেজিতে বলে ফেললাম, তাহলে তিনি ফলের গাছ, কাঠের গাছ, যে কোনো বৃক্ষ বুনতে পারেন জায়গা অনুযায়ী। নামগুলো স্যার বলুন, গাছের নামগুলো মোটামুটি বলুন। গাছের নাম মেহগিনি ভালো গাছ, দেবদারু ভালো গাছ। একেবারে জল জায়গায়, যেখানে অনেক জল রয়েছে, জলের অভাব হবে না, সেখানে ইউক্যালিপটাস বুনলেও কোনো অসুবিধা নেই। ইউক্যালিপটাস একটু বেশি রকম জল শুষে নেয়, আচ্ছা, প্রচুর পরিমাণে জল শুষে নেয়, এছাড়া ওর কোনো দোষ নেই, ওর অনেক গুণ আছে। অনেকে বলে যে নাকি ইউক্যালিপটাস বসালে আশেপাশের গাছকে নষ্ট করে না না, দেয়। বাজে কথা। আমার বাগানে তো দেখেছি, হ্যাঁ, আমার বাগানে তো 6টা ইউক্যালিপটাস গাছ ছিল, ওখানে কি করে 200 গাছ হয়ে রয়েছে ওইটুকু বাগান? এটা বাজে কথা। এবং ইউক্যালিপটাস গাছের আরেকটা ইউটিলিটি রয়েছে, যদি বাজ পড়ে বাগানে, তাহলে ইউক্যালিপটাস গাছ আগে বুকে ধরবে। আচ্ছা আচ্ছা, অতএব ইউক্যালিপটাস গাছ একটা থাকলে কোনো ক্ষতি নেই, নিশ্চিন্তে ঘর ভরে নেই। তো বলরাম স্যার কয়েকটা কমেন্ট পড়ে নি। তানিয়া পাল দাস, আমাদের অর্পণের স্ত্রী। হ্যাঁ, মায়ের সঙ্গে আমার কথা হয়নি, মায়ের সঙ্গে আমার এখনো কথা হয়নি, দেখা হয়নি। ডাক্তারবাবুর কথা কতটা মূল্যবান তা আমি অনেক আগেই বুঝেছিলাম, ওনার জন্য সম্মান দিনে দিনে বেড়েই চলেছে। আচ্ছা, আর একটা কমেন্ট করেছে, গাছ সম্পর্কে ওনার থেকে বেশি মনে হয় আর কেউ জানে, অন্তত আমার পরিচিত। বোঝাই যাচ্ছে একেবারে ভুল ধারণা। আমি বলছি আমার কাছে সৌরভ রয়েছে, ও আমার সন্তান। বিশ্বাস করো, অনেক গাছ সম্পর্কে আমি সৌরভের কাছ থেকে জানি, আমি নিজে জানি। আগে ডক্টর পাল যেটা করে দিতেন, ডক্টর ডিসি পাল, সেই কাজটা সৌরভ আমাকে করে দেয়। আরো আছেন অনেকে, কিন্তু তারা এত জ্ঞানী যে তারা মুখ ফাঁক করে না, আর ও খেটে খুঁটে আমার জন্য সেই গাছটা ঠিক আইডেন্টিফিকেশন করে দেয়। অতএব আমার থেকে আমি মনে করি আমার আশপাশের মধ্যে সৌরভ। একদম 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 সবসময় আমাদের যে কোনো রকমের এই জীববৈচিত্র্য সংক্রান্ত বৈজ্ঞানিক দিক থেকে যে সমস্ত খুঁটিনাটি বিষয় জানার হয়, আমরা সবাই সৌরভদার শরণাপন্ন হই এবং সৌরভদা একদম সঠিক তথ্য একদম সবকিছু দিয়ে আমাদেরকে হেল্প করে। এটা একটা আমাদের বিরাট পাওয়া সৌরভদাকে পেয়েছে। আচ্ছা, তো স্যার যেটা আমার জানার কথা সেটা হচ্ছে, আপনি তো ভেষজ উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আপনার ভেষজ উদ্ভিদের উপরে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, বলুন বলুন একটু করলাম, ইন্টারাপ্ট করছি। সৌরভের প্রশংসা, সৌরভের কথা যখন এলো, আমি কিন্তু বলছি সৌরভ খুব লম্বা দৌড়ের ঘোড়া, এগোবে। কেন বলছি, এই ডক্টর অসীমা ব্যানার্জির মতো গুণী মানুষের পায়ের কাছেও বসতে পেরেছি। অন্তত 5-6 দিন তার কাছে গেছি, মালিগঞ্জ এই আমাদের রাজাবাজার সায়েন্স কলেজে ওনার কাছে গেছি, কত কথা শুনেছি। এইরকম গুণী মানুষ, এইরকম গুণী মানুষ এবং ডক্টর ডিসি পাল এইরকম গুণী মানুষ, এদের যে আচরণ, এদের যে প্রকৃতি আমি দেখেছিলাম, এই প্রকৃতির ছায়া কিন্তু আমি সৌরভের মধ্যে দেখেছি। আমার স্থির বিশ্বাস সৌরভ একদিন অনেক উঁচুতে উঠবে। আর আরেকটা জিনিস, সৌরভের মধ্যে ঘৃণা করার কোনো বাসনা নেই। ঘৃণা যারা করে, যারা মানুষকে ঘৃণা করে, তারা এক পাও এগোতে পারে। অস্থির বিশ্বাস সৌরভ অনেক দিন অনেক উপরে উঠবে এবং পৃথিবী ওর কাছ থেকে অনেক কিছু পাবে। আমার অনেক শুভেচ্ছা রইল সৌরভের জন্য। তানিয়া লিখছে, সৌরভদা হলেন আমাদের কাছে আস্ত google.com। সৌরভকে নিতে পারবে, দেখো না। সৌরভদা অনলাইন থাকলে আমি, যদি উনি জানান তাহলে আমি নিতে পারবো। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, স্যার ভালো চন্দন গাছের চারা কোথায় পাওয়া যায়? স্যার চন্দন গাছ কি বাড়িতে লাগানো যায় বাগানে? মানে কিরকম? লাগানোর তো কোনো কারণ নেই। যদি নিজে চন্দন গাছ বুনি, তাহলে আমি যে পেয়েছি বা বিশ্ববিদ্যালয়ের যে বিরাট চন্দন গাছটা, তারা তো অবজার্ভ করেননি কিছু।
ও স্যার, আপনার আপনার বাগানে কি চন্দনের চারা আছে এখনো? চন্দনের গাছ আছে, যে গাছটি সব থেকে বড়, যেটা 2011-র বন্যায় নষ্ট হয়ে গেছে, সেটা থাকলে আজকে প্রায় 22 বছরের গাছ হতো। কারণ 4 বছরের গাছকে আমি গুনেছিলাম, যেটা 2011-এ প্রায় 13-14 বছরের বিরাট গাছ হয়ে গেছে। এখন যে দুটো গাছ রয়েছে, সে দুটোর গাছ ওই 12-13 বছর বয়স, বিরাট হয়ে গেছে। আর এতে আমপানে দুটোই হেলে গিয়েছিল, আবার মোটামুটি তোলা গেছে। লাল চন্দনের একটা গাছ ছিল, আমার খুব দুর্ভাগ্য, তার গোড়ায় আগুন জ্বালিয়ে গাছটাকে মেরে ফেলা হয়েছে এবং একদম গোড়া থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে যেটা বলছিলাম যে ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করছেন, তো স্যার এটা একটু আমাদের সকলকে জানান যে আমাদের একদম বাড়ির সঙ্গে আমরা অনেকেই আমাদের বাড়িতে আমরা গাছ বসাই, আশেপাশে গাছপালা বসাই। তো মানে ভেষজ উদ্ভিদের মধ্যে কোন কোন গাছকে আমাদের একদম বাড়ির কাছাকাছি বা আমাদের হাতের কাছে বসানো দরকার, যেটা আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে? আমি বেশি বেশি কিছু বলবো না, 2-4-10টা গাছের কথা বলবো। হ্যাঁ। প্রথম হচ্ছে কালমেঘ। ওকে। কালমেঘটা থাকা দরকার। আয়াপান। আয়াপান গাছটা অবশ্যই রাখে। আর হলুদ গাছ যেন নিজের বাড়িতে পারলে টবেও বোনা হয়, কারণ হলুদ ভীষণ প্রয়োজন। তারপরে পাথরকুচি গাছ। আচ্ছা। পাথরকুচি গাছ, পাথর চূড় নয়, কিন্তু পাথর চূড় হচ্ছে কোলিয়াস অ্যাম্বাইনিকাস, আর পাথরকুচি হচ্ছে ব্রায়োফাইলাম ফ্যালিসিকাম। ওই পাথরকুচি গাছটা যেন রাখে। তারপরে থালকুর, একটা টবে থালকুর গাছ কিছু রাখতে পারে। ব্রাহ্মী যেন রাখে, ব্রাহ্মী ব্রাহ্মী গাছটা যেন রাখে। বাসক গাছ যেন রাখে। তুলসী গাছ যেন রাখে। তারপরে আদা, গোলমরিচ ইত্যাদি ইত্যাদি, এগুলো বেড়ে দোকানে পাওয়া যায়। আমলকির জন্য একটা বড় জায়গা লাগবে, আমলকি গাছ আমি রাখতে পারলে খুবই ভালো। কর্তুকি গাছ রাখতে পারলে খুব ভালো। বয়রা গাছ রাখতে পারলে ভালো। যে জায়গা চাই, চারা জোগাড় করতে হবে, অনেক ঝামেলা আছে। এই যে কটা গাছ বললাম, ঘৃতকুমারী রাখতে পারে, ঘৃতকুমারী খুব কাজে। অ্যালোভেরা। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন এসছে, অন্তমূল টাইলোফোরা ইন্ডিকা রাখতে পারে, অনন্তমূল হেমিডেসমাস ইন্ডিকা রাখতে পারে, যেগুলো ছোট্ট জায়গার মধ্যে রাখা যাবে। এই বিষয়ে একটা প্রশ্ন এসছে স্যার, যে আমাদের টবের গাছ সম্পর্কে একটু বলুন, মানে টবে কি ধরনের গাছ বসানো যেতে পারে? এই যে কটা গাছ আমি বললাম, এগুলো সব টবে করা যাবে। আচ্ছা। এগুলো সব কটা টবে করা যায়, মানে যাদের ফ্ল্যাটে রয়েছে, জায়গা নেই, হ্যাঁ জমি নেই, তারা এগুলো সব টবের মধ্যে, ব্রাহ্মী থেকে আরম্ভ করে, থালকুর থেকে আরম্ভ করে সবগুলো টবে করতে পারে। অ্যালোভেরা সবই টবে করতে পারে। আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন এসছে যে বাস্তুতে কি ডালিম গাছ লাগানো যায়? দেখুন, দেখো, তাকে দেখুনই বলছি, দেখুন এইগুলো নিয়ে খুব মানে কন্ট্রোভার্সি রয়েছে। আমরা তুলসী গাছকে এত আদর করি, তুলসী গাছকে দেবতার জ্ঞানে পূজা করি, আবার কেউ কেউ তুলসী গাছ রাখেই না। আবার আমি একজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শিক্ষিত মানুষ, যারা তুলসী গাছ রাখেন না, তিনি সেই কমিউনিটির লোক। তিনি পরম যত্নে 7 রকমের তুলসী গাছ রেখেছেন। আমি নিজে দেখেছি 7 রকমের তুলসী গাছ তার কাছে রয়েছে বাগান। তার কাছ থেকে আমি 2টো তুলসী গাছ এনেও ছিলাম একসময়, কেশপুর থেকে। কেশপুর না, ওটা কেশপুরের রাস্তায় পড়ে, দাসপুরের কাছাকাছি একটা জায়গা, বকুলতলা। আমি অবাক হয়ে গেছি। এটা হচ্ছে জ্ঞানের পরিধির ব্যাপার। আপনারা কি জানেন, একটা লোকের পায়খানা কিছুতেই ধরানো যাচ্ছে না, এমনি কমন পায়খানার কথা বলছি আমি। কিছু কিছু ভয়ঙ্কর রোগ আছে যার লাস্ট মোমেন্টে পায়খানা দেখা যায়, পায়খানা থামে না, ডায়রিয়া হয়, সেগুলোর কথা বলছি। কমন ডায়রিয়া, কিন্তু খুব ভিরুলেন্ট, ভয়ঙ্কর, কিছুতেই ধরানো যাচ্ছে না। ডালিমের খোসাটা, 2-3টে টাকার মতো ডালিমের খোসা 2 কাপ জলে ভালো করে, 2 কাপ না, 2.5 কাপ 3 কাপ জলে ভালো করে ফুটিয়ে নিন।
ওটাকে 1.5 কাপ করে নিন, দিয়ে সকাল বিকেল খেতে নিন, হাফ হাফ করে, 2 দিনের মধ্যে ডায়রিয়া। ডালিম তো খান আপনারা, ডালিমে নাকি রক্ত হয়, ইত্যাদি ইত্যাদি। ডালিমের খোসাটা ফেলে দেন, শুকনো খোসাটা রেখে দিন, বিরাট কাজে লাগে। আচ্ছা স্যার, আয়াপানের ব্যাপারটা নিয়ে অন্যদিন কথা বলবো। হ্যাঁ, অন্য কথা বলা যাবে। আপনি এই বিষয়টা আরেকটা শুধু একটা বিষয় জেনে নিন। আয়াপানের কথা বলছি, তবে প্রথমেই বলে নি আয়াপানের কথা বলবো, কিন্তু আর বলবো না এরপরে। কেন বলছি, কারণ তাহলে আজ রাত কাবার হয়ে যাবে, আর সব আমি জানিও না, আপনি এটা আমাদেরকে বারবার শিখিয়েছেন যে আয়াপানটা যেন আমরা সবার বাড়িতে অন্তত বসাই। আমি সেই চেষ্টাটাই করছি, ওই জন্য আরো জানতে চাইছি যে আয়াপান কাজটাকে কেন আয়াপান হচ্ছে রক্ত রোধক, রক্ত শোধক, রক্তবর্ধক। রক্ত রোধ করতে পারে, কোথাও বেরিয়ে যাচ্ছে চেক করে দিতে পারে। রক্ত শোধক, রক্ত পিউরিফাই করতে পারে, এবং রক্ত বাড়াতে পারে, বর্ধক। এখন মজা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের জন্য, ভুল খাদ্যাভ্যাসের জন্য বা না পেয়ে খাদ্যাভ্যাসের জন্য অনেকেই অপুষ্টিতে ভোগেন। অনেক বড় লোকের ছেলে মেয়েরা অপুষ্টিতে ভোগেন ভুল খাদ্যাভ্যাসের জন্য, উল্টো পাল্টা বাজে জিনিস খেয়ে। আর অনেক গরিব মানুষ পুষ্টিকর খাবার না পেয়ে অপুষ্টিতে ভোগেন, রক্ত শূন্যতায় ভোগেন। রক্ত শূন্যতার আরেকটা ওষুধ আছে কুলেখাড়া। সেটা দীর্ঘমেয়াদী খেতে হয়। আর কুলেখাড়ার ক্ষেত্রে আরেকটা কথা বলে ফেলেছি যখন, কুলেখাড়া কেউ রস করে খাবেন না, কারণ কুলেখাড়া জলজ গাছ, ওর গায়ে ফ্ল্যাজেলেট থাকে নানা রকমের। রস করে খেলে সেই কৃমিগুলোর জন্য পরে আপনারা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে ওটা সবসময় একটু গরম করে খাবেন। আচ্ছা, আয়াপান খুব দ্রুত রক্ত তৈরি করতে পারে। যাদের ধরুন রক্ত ফল করে যাচ্ছে, রক্ত নেই শরীরে, হিমোগ্লোবিন কমে গেছে, তাদের আয়াপানের রস আধ কাপ মানে আমি আরো এমএলএ আসছি, 50 ml, 50 ml, আধ কাপ টাটকা রস, সামান্য একটু চিনি, মিষ্টি অথবা মধু মিশিয়ে সকালে খালি পেটে 3 থেকে 7 দিন খেতে দিন, দেখবেন অনেক সুন্দর রক্ত তৈরি করতে পারে, ব্লাড প্রেশার কমাতে পারে। ব্লাড প্রেশার বাড়ানোর তো অনেক ওষুধ আছে, অনেক ওষুধ রাউলকেয়া রয়েছে, অনেক রয়েছে। সব ওষুধগুলোই রাউলকেয়া থেকেই প্রায় তৈরি হয়। রাউলকেয়া থেকে অ্যালকালয়েডটা বার করে, রাউল ফিল্ম বার করে, তার সঙ্গে নানা রকমের যৌগ মিশিয়ে নানা রকম ওষুধ আছে বাজারে। কিন্তু রক্ত তৈরি করে ব্লাড প্রেশার বাড়াবে কে? সেই ওষুধ কিন্তু আয়াপান। আর আয়াপান একটু যত্ন করলে, ঘরে একটুখানি যেখানে জল ছেটানো মাটি আছে, সেই স্যাঁতস্যাঁতে মাটিতে বুনে দিলেই 2 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে, তবে গুলিও হবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন এসছে, রীনা দেবী করেছেন যে বর্তমান সময়ে ভেষজ উদ্ভিদ থেকে গরিব মানুষের কোনো রুজি করার সম্ভাবনা আছে? আসলে আমরা এই ইংরেজ আমল থেকে আয়ুর্বেদকে অবহেলা করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছি যে গুটি কয় মানুষ শুধু আয়ুর্বেদ নিয়ে ভাবেন বা আয়ুর্বেদ চর্চা করেন। কিন্তু আজ থেকে বেশি দিন না, 50 বছর আগেও আমাদের মা ঠাকুমারাও লোকায়ত, মানে এথেনিক ড্রাগ, লোকায়ত চিকিৎসা সব জানতেন। জড়িবুটি দিয়ে, গাছপালা, শেকড় বাকড় দিয়ে সুন্দর চিকিৎসা করত। এখন এই চিকিৎসার পরিধিটা ছোট হতে হতে চিকিৎসার বিপণন ব্যবস্থাটাও ছোট হয়ে গেছে। এবার বলছি আমি, এই আয়াপান আমি শুকনো বস্তা বস্তা রামকৃষ্ণ মিশনকে দিতাম নরেন্দ্রপুরে, এমনি দিতাম বাগানে। আমার বাগানে প্রচুর আয়াপান দিতাম, কারণ জানি গরিব মানুষদের এটা ওরা বিতরণ করেন, খুব কম পয়সায় বিক্রি করেন, অতএব ওখানে দেওয়া যাক। যতদিন তুষার মহারাজ ছিলেন ওখানকার ভাইস প্রিন্সিপাল, ততদিন আমি দিয়ে গেছি। তারপরে আস্তে আস্তে আমার বয়সের কারণে মহাসাদা দেবীও মারা গেলেন, আমার ওদিকটা যাওয়া বন্ধ হয়ে গেল, আমি আস্তে আস্তে ওখান থেকে ডিটাচড হয়ে গেছি। কিন্তু
এই আয়াপান যদি আপনারা শূন্য করে ঘরে রেখে দেন, তাহলেও গুঁড়ো করে খেলে বিরাট মানে কাজ করবে। আয়াপান তৈরি করে যদি শূন্য করে রাখেন, কিন্তু বিপণন করতে গেলে দেখবেন আপনি এক বস্তা আয়াপান নিয়ে গিয়ে হয়তো 200 টাকা পাবেন, কিন্তু ওই আয়াপানটা যখন আমি কিনতে যাব আমাকে 2000 টাকা দিতে হবে। খুব অসুবিধায় রয়েছে, খুব অসুবিধায় রয়েছে। কিন্তু নিজের জন্য, মানুষকে দেওয়ার জন্য যদি মনে করেন, নিশ্চয়ই বাড়িতে ভেষজ বাগান করুন। ওকে স্যার, আরো একটা কথা বলছি, আমি যতদিন সক্ষম আছি, কেউ যদি আশপাশের মধ্যে ভেষজ বাগান করতে চান, আপনারা দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য মতো প্রয়োজন হলে গিয়ে করে দিয়ে আসবো। মানে আপনাদের সাহায্য করতে হবে আমাকে, আমি বুঝিয়ে দিয়ে আসবো কোথায় কি করবেন। আমি প্রয়োজন হলে চারাও দেবো। আমি যত সম্ভব আপনাদের সাহায্য করতে রাজি আছি। দারুণ একটা খবর আমরা পেলাম স্যারের কাছ থেকে, একটা দারুণ অ্যানাউন্সমেন্ট। এটা করেছি তো, অনেক স্কুলে করেছি, আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এটা শুনে রাখুন। যদি আপনারা কেউ চান যে আপনার এলাকায়, আপনার বাড়িতে বা আপনার কোনো নির্দিষ্ট জায়গাতে আপনারা ভেষজ উদ্যান করবেন, তাহলে সম্পূর্ণ রকম টেকনিক্যাল সাপোর্ট বা যেভাবে কি করতে হবে তার গাইডলাইন, এবং দরকার পড়লে গাছ দিয়েও সাহায্য করবেন সৌরেন্দ্র বাবু। উনি জানালেন আপনাদেরকে। তো অবশ্যই আপনাদের যদি কোনো রকম দরকার পড়ে, স্যারের ফেসবুক লিংক আছে, আপনারা ওখানে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা স্যারের নাম্বার আমার কাছে চাইলে আমি দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আপনারা যোগাযোগ করবেন অবশ্যই স্যারের সঙ্গে এই বিষয়ে। স্যার, একটা প্রশ্ন আছে, সৌমেনদা করেছে, যে কদম গাছের পাতা বা ফুলের কোনো ভেষজ গুণ আছে কি? কদম ফুলেরটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আছে তো নিশ্চয়ই। কদম গাছের পাতার একটা সুন্দর গুণ রয়েছে। বাতের ব্যথায়, হঠাৎ করে কোনো একটা পেশিতে খুব যদি যন্ত্রণা হয়, কদম পাতাকে ফোটানো জল, তাতে সামান্য নুন মিশিয়ে সেই জলের গরম গরম সেক দিলে খুব সুন্দর আরাম পাবে। আচ্ছা, পৃথিবী অনেক শান্ত হবে বলে একজন লিখছেন, ডাক্তারবাবু প্রণাম নেবেন। সায়নদা ভালোবাসা নিও, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার নামটা কি আমরা বুঝতে পারছি না। আচ্ছা, শ্যামপুর থেকেই শুভ্রদীপ সাহু, শ্যামপুর কোথায় বাড়ি জানি না, শুভ্রদীপ সাহু মহাশয় উনি লিখছেন সোরেন বাবুকে অনেক ভালোবাসা। আচ্ছা, আমরা দেখছি যে মুন্সিরহাট থেকে মাহিনুর ইসলাম লিখছেন, বেশ নতুন কিছু শিখছি, সায়নদাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমতা 2 থেকে আমাদের ডাক্তারবাবুকে অনেক প্রণাম জানিয়েছেন প্রশান্ত মণ্ডল। তো এই কমেন্টগুলো এসেছে। স্যার, আমরা মোটামুটি অনেকটা আলোচনা করলাম, প্রায় 50 মিনিটের কাছাকাছি। তো আপনার কাছে এটা জানতে চাইবো যে মোটামুটি আমরা শেষের দিকে এসে গেছি। তো আপনি যেটা দিয়ে বলছিলেন যে আমাদের চিন্তার কিছু নেই, আমাদের প্রকৃতি তার নিজের মতো করে ঠিক তার ব্যবস্থা করছে। তো স্যার, আমাদের যেটা বারবার আমরা এই পরিবেশ আন্দোলন করতে গিয়ে যেটা বারবার মানে আমাদের মধ্যে একটা কাজ করে, চিন্তা কাজ করে, যে এই যে দিন দিন এত নগরায়ন বাড়ছে, এত এই যে উন্নয়ন, যেটা পরিবেশের সঙ্গে সবসময় এই উন্নয়নের একটা ক্ল্যাশ হচ্ছে আর কি। তো তার ফলে মানে আমরা গাছ তো বসাচ্ছি, কিন্তু তাও প্রচুর অরণ্য, জলাভূমি সেটা দিনের পর দিন মানে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এর ফলে মানে কতটা আমাদের বিপদ, সেটা যদি একটু মানে আপনার মতো করে, আপনার একটা ইউনিক স্টাইল আছে, সেই স্টাইলে যদি আপনি একটু বলেন। বিপদ তো আছেই, কিন্তু বিপদের ওয়ে আউটও রয়েছে। হ্যাঁ, ওয়ে আউটও রয়েছে। ওয়ে আউট হচ্ছে কে করবে? মানুষ। মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি বোঝে যে আমি এখানে 5 কাঠা জায়গার উপর কি 2 কাঠা জায়গার উপর একটা বাড়ি করবো, কিন্তু আমার একটা কিচেন গার্ডেন যেন হয়। ঠিক ঠিক, আমার একটা কিচেন গার্ডেন যেন হয়। তাহলে তিনি তার বাড়ির দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে একটুখানি জায়গা রাখবেন, উত্তর দিকে নিশ্চয়ই নয়। কারণ উত্তর দিকে যদি জায়গা রাখেন, সেই জায়গায় কিন্তু গার্ডেন হবে। এটা মাথায় রেখে যদি রাখেন, তিনি এই 3 দিকের ঝুল বারান্দা যদি রাখেন একটু, সেই বারান্দাতে টবে কিছু গাছ করবেন, তাহলে কিছুতেই কিছু নেই। আর যদি মনে করেন গোটাটাই আমি ইট কাটে ঢেকে দেবো, তারপরে ওনার যখন বাড়ির ছেলে মেয়েরা ইনহেলার নিতে আরম্ভ করবে, তখন আফসোস করবেন। এছাড়া আর কি বলবেন?
সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে। আমি নিজে সিগারেট খেতে খেতে বলবো যে বাবা ধূমপান করো না, তাহলে তো হবে না। ঠিক ঠিক। একজন প্রশ্ন করেছেন যে পিপুল গাছের পাতার জল খেলে কি উপকার আছে কিছু? পিপুল গাছের পাতা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু পিপুল কিন্তু বহু গুণ সম্পন্ন। এখন পিপুল হচ্ছে আয়ুর্বেদ অনুযায়ী পিপুল অন্যতম রসায়ন। রসায়নের ডেফিনেশন বলছে জরা ব্যাধি বিধ্বংসী রসায়নম, মানে যে জরা এবং ব্যাধি নাশ করতে পারে সে রসায়ন। আয়ুর্বেদের অন্যতম শ্রেষ্ঠ রসায়ন পিপুল। পিপুলের আরেকটা বড় গুণ হচ্ছে সে অন্য ওষুধকে দেহতন্ত্রীতে বয়ে নিয়ে যায়, ভেহিকেলের কাজ করে। পিপুল অনুপানের কাজ করে। আচ্ছা। আর আয়ুর্বেদে একটা সুন্দর মানে কম্বিনেশন আছে, সে কম্বিনেশন যে কত ভালো মানে বলে বোঝানো যাবে না। আমি যদি কোনোদিনও এই আয়ুর্বেদের গাছপালাগুলো, হাতের কাছের গাছপালা নিয়ে কথা বলবার সুযোগ পাই সায়নের দয়া, তাহলে সেদিন রাত খাবার করে দেবো। আয়ুর্বেদের এই ত্রিকটুটি তার ওয়ান অফ দি ভ্যালুয়েবল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পিপুল, পাইপার লঙ্গম। পিপুল অ্যালার্জির সব থেকে ভালো ওষুধ। আর আধুনিক চিকিৎসা বলে অ্যালার্জির কোনো ওষুধ নেই। আর আমি এগোবো না। আচ্ছা স্যার, বিশল্যকরণীর পাতার গুণাগুণ জানতে চেয়েছেন একজন। প্রথমেই বলে নি, ভারতবর্ষে প্রায় 6 থেকে 7টি গাছকে বিশল্যকরণী বলা হয়। আচ্ছা। এবং আমার বাগানে 3 রকমের বিশল্যকরণী আছে, 3টিকেই বিশল্যকরণী বলা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে আয়াপানটা। আচ্ছা। আর এ বলতে গেলে রাত খাওয়ার হয়ে যাবে, সবটা আমি জানিও না, বুঝতেও নেই। আর আজকাল বুড়ো হয়ে গেছি, সব মনে থাকে না। সব মনে থাকে না, বই দেখতে হয়, রেফারেন্সটা মনে পড়লে তখন দরকার করে বলতে পারি। আসলে স্যার ওই মানে রামায়ণের রেফারেন্সটা আছে বলেই আর কি, যে গাছগুলি বেশি আমাদের আপাতত দুটো গাছকে মনে রাখুন। একটা হচ্ছে পিচ ঝাঁটি, বার্লেরিয়া প্রায়োরিটিস, সেটাও বিশল্যকরণী। আর একটা হচ্ছে অ্যারিভা জ্যাভোনিকা, যেটাকে আপনারা জানেন লাল নোটের মতো দেখতে, ঠিক লাল নোটের মতো দেখতে, লাল গদ বলে। আচ্ছা। সেটাও কিন্তু বিশল্যকরণী, লাল বিশল্যকরণী। আর আয়াপানের কথা তো আগেই বললাম। এই 3টেকেই আমাদের অঞ্চলের বিশল্যকরণী বলা হয়। স্যার উনি বলতে যাচ্ছেন যে এর পাতা রক্তরোধক, ইমিডিয়েট ব্লিডিং বন্ধ করে দিতে পারে, বেদনা নাশক, বিষে বলতা কামড়ালে তার ব্যথার দংশন কমিয়ে দেয়, আর ক্ষতস্থানকে দ্রুত করে দেয়, মানে হিলিং করে, মানে সারিয়ে দেয়। এই অমোঘ গুণ এই 3টেরই রয়েছে। ফলে এই 3টে গাছই ঘরের লেখা বলে রাখতে পারে। ওকে স্যার। আনন্দ ঘোষাল লিখছেন, গাছ তাপসকে প্রণাম জানাই, সায়ন বাবুকে ধন্যবাদ। আনন্দের বয়স কত? আনন্দর বয়স কত? আমি দাদু হবো না কি হবো? দেখতে হবে, দেখে আচ্ছা। তো আজকে স্যার তো আপনাকে দীপঙ্কর বাবু একটা দারুণ নাম দিয়েছেন লেখাতে। কি বলেছি? একটা লেখাতে ভালো করে পড়া হয়নি, ও তো আবছা একটা লেখা পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, আপনি যে ছবিটা পাঠিয়েছিলেন ওটা স্পষ্ট ছিল না ঠিকঠাক ভাবে। পরে আমি পাল্টে দিয়েছি। দেখছি স্যার ওটা কি লেখা ছিল। তো স্যার এই যে স্যার এখন মানে এই যে অরণ্য সপ্তাহ চলছে, আরো একদিন আছে বা এর পরেও গাছ বসানো চলবে, তো স্যার তাদের উদ্দেশ্যে আপনি স্যার কিছু সাজেশন যদি দেন যারা বসাবে গাছ। প্রথমেই কথা বলি, গাছ বসাবার কোনো সুনির্দিষ্ট সময় নেই। তবে বড় গাছ যেগুলো ভূমিরূহ হতে পারে, বড় হতে পারে, সেই গাছগুলোর বসাবার বেস্ট সময় হচ্ছে জুন মাসের 3য় সপ্তাহ থেকে জুলাই মাসের
মাঝামাঝি পর্যন্ত, এটাই বেস্ট সময়। আর অন্যান্য গাছ যে কোনো সময় আপনি ক্যালেন্ডুলা গাছ বসাবেন, গাঁদা গাছ বসাবেন, আপনি কি এখন বসাবেন? আপনি তো শীতের শুরুতে বসাবেন। অতএব গাছ বসাবার কোনো সুনির্দিষ্ট সময় নেই, গাছ অনুযায়ী তার সময় আছে, কিন্তু বড় গাছ যদি বলেন তাহলে এটাই হচ্ছে বেস্ট সময়। আর মানে তার বিজ্ঞান মেনে যে কোথায় কোন গাছটা বসালে সুবিধে হবে সেইটা ভেবে বসানোটা দরকার। জায়গা কিছু, যেমন চা গাছ আমার বাগানে সাউথ ইন্ডিয়ার চা গাছ, আসামের চা গাছ এবং মনপুর চা গাছ, 3 রকম চা গাছই বুনেছিলাম। মনপুর চা গাছটা ডক্টর ডিসি পাল ওনার এয়ার কন্ডিশন গাড়িতে করে দার্জিলিং মেলে করে এনেছিলেন, আমি এসি গাড়িতে করে এনে এখানে বুনেছিলাম। কিন্তু মে মাসে যখন 40 ডিগ্রি টেম্পারেচার হলো, গাছ জ্বলছে মরে গেল, কারণ বাঁচানো যায় না, অসম্ভব ব্যাপার। আর এই আসামের চা গাছটা ভালোই বেঁচেছিল, কিন্তু জায়গাটা ভালো নয় বলে জল জমে মারা গেল। নীলগিরির চা গাছটা কিন্তু এক বছর বেঁচেছিল পুরো, তারপরে ও মারা গেল। ফলে যে যেখানকার গাছ সহজে করা যায় না, রুদ্রাক্ষটা আমার কি করে হয়ে গেছে জানি, রুদ্রাক্ষ ফলবতী গাছ কি করে হয়ে গেছে আমি জানি। একজন স্যার জিজ্ঞেস করছেন যে জ্বর কমানোর আয়ুর্বেদিক কি ওষুধ আছে, মানে কোন গাছ কাছে রাখা যেতে পারে? এভাবে বলবো না, একেবারেই উত্তর দেবো না, কারণ জ্বর কমাবার স্পেসিফিক ওষুধ হচ্ছে ক্ষেত পামড়া, পল্লিনল্যান্ডিয়া, কিন্তু তারও জ্বর আছে, ক্ষেত্র আছে। জ্বর কমাবার ওষুধ হচ্ছে শিউলি পাতা, কিন্তু তারও ক্ষেত্র আছে। জ্বর কমাবার ওষুধ হচ্ছে তুলসী পাতা, তারও ক্ষেত্র আছে। অতএব ক্ষেত্র না বুঝে এভাবে বলা উচিত। মানে জ্বর স্পেসিফিক জ্বরটাকে বুঝতে হবে কি ধরনের জ্বর হয়, জ্বরের অনেক এই আছে, ব্যাপার আছে। তারপরে আর্টিফিশিয়াল ভালগারিস জ্বর কমাবার সুন্দর ওষুধ, কিন্তু সেটা কম্প জ্বরের, ফলে এভাবে বলা উচিত না, বলবো না। আচ্ছা স্যার, তো স্যার ঝিকিরা থেকে রাঘবেন্দ্র কোলে মহাশয় জিজ্ঞেস করছেন যে সমৃদ্ধ হলাম, ধন্যবাদ ডাক্তারবাবুকে। আর ভেষজ উদ্ভিদ ও তার ব্যবহার বিধি নিয়ে ডাক্তারবাবু কি কোনো সচিত্র বই আছে, এটা জিজ্ঞেস করেছে। আমি বহুদিন ধরে খেতে খুঁটে যেটা পেরেছি আর কি, সেটা হচ্ছে ফেসবুকে আপনাদের প্রচুর আমি ফেসবুকে রেখেছি। দয়া করে আমার এতে ওয়ালে ঢুকবেন, ঢুকে স্ক্রল করে পেছন দিকে যাবেন, দেখবেন অন্তত 30-40টা ভালো গাছপালা হদিশ পাবেন, এবং তার একেবারে কিভাবে ব্যবহার করতে হবে। ওইগুলোকে স্যার একজোট করে একটা বই করে ফেলুন। বলছি এই বইটি গাংচিল থেকে, অধীর বিশ্বাস গাংচিলের সম্পাদক, গাংচিল থেকে বেরোবার কথা আছে, কাজও চলছে, কিন্তু চিত্রের জন্য আমি আটকে গেছি। কারণ আমার ধারণা ছিল নেট থেকে কিছু চিত্র নামিয়ে দিয়ে আমি কাজটা সারবো, কারণ আমার যে মোবাইলটা, প্রথম যে আমার স্মার্টফোনটা, সেটা অনেকদিন আগে চুরি হয়ে গেছে। সেই ফোনে সব গাছের সচিত্র ছবি ছিল, সচিত্র এবং ফল সমেত। সেটি চুরি হয়ে যাওয়ার ফলে আমি দিশেহারা হয়ে গেছি। এখন ওই নেটের থেকে নামানো যাবে না, এখানে লিগ্যাল আছে, সেই জন্য আটকে গেছি ছবিতে। তবে 40-50টা গাছ নিয়ে অমূল্য আগাছা প্রথমে বাংলায়, তারপরে ইংরেজিতে প্রেশার সুইটস, এই দুভাষায় বইটা বেরোবে, যদি বেরোয়। এবং বইতে যেহেতু প্রায় 60-65টা ছবি থাকবে, সুন্দর ছবি, বইটা খুব কস্টলি হবে। আমার খরচই পড়ে যাচ্ছে প্রায়, হিসেব করে দেখেছি, 250 টাকার মতো। দয়া করে, আমি যেটুকু খরচ সেইটুকুই দাম নেব, বইয়ের যাই দাম থাক। বইটার দাম হয়তো থাকবে 400 টাকার মতো, কিন্তু দয়া করে একদম হার্ডেস্ট মানিটা দিয়ে বইটা ঘরে ঘরে রেখে দেবেন, আপনাদের অনেক উপকারে লাগবে। একদম একদম। বইয়ের 3টে ভাগ আছে। প্রথমে কেন এই বইটা আমি লিখতে বসেছি সেটা লিখেছি বেশ বিস্তৃত ভাবে, এবং সেটা লিখতে গিয়ে অনেক গুণী মানুষ যাদের পায়ের তলা আমি বসতে পেরেছি তাদের কথা লিখেছি। দ্বিতীয় খণ্ড হচ্ছে প্রত্যেকটি গাছের পরিচিতি,
এবং সে গাছটা কিভাবে ব্যবহার করবে। আর দ্বিতীয় খণ্ডে রয়েছে মানে রোগ ভিত্তিক, এই রোগ হলে কি করবে, মানে সব দিক দিয়েই যাতে তাড়াতাড়ি আপনি খুঁজে নিতে পারেন সেইভাবে বইটা হবে। 150 পৃষ্ঠার বই, 150 অনধিক 150 পৃষ্ঠার বই, কিন্তু দাম 250 টাকার কমে কোনোভাবেই দেওয়া যাবে না, মানে খরচ আনতে পারছি না। আর দাম হবে প্রায় 400 টাকা কম বইটা বেরোবে। বাহ, তো আমরা জানতে পারলাম খুব খুব সুন্দর সুন্দর, আমরা খুব সুখবর পেলাম স্যারের কাছ থেকে যে আমরা কিন্তু স্যারের কাছে একটা সুন্দর বই পেতে চলেছি, যে বইটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের সকলের কাছে রাখার মতো বই একটা হবে। তো সেই বইটি আমরা সকলেই আশা করছি খুব দ্রুত সেটা রেডি হয়ে প্রকাশিত হবে। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করব। রাঘবেন্দ্র বাবু, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে প্রশ্নটা ছিল স্যারের বইয়ের, সচিত্র বইয়ের কথা, সেটা অবশ্যই আমরা পাবো এই আশা রাখছি। তো স্যার, আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা পেরিয়ে ফেলেছি আমাদের আলোচনা। তো আমি চাইবো না আর বেশি আপনাকে এত রাত্রিবেলা আর কষ্ট দিতে। আমি নির্দম হইনি, কিন্তু গতকাল বাগানে গিয়ে আমি প্রচন্ড চেঁচামেচি করেছি। আপনি ক্লান্ত আছেন জানি। গলাটা ধরে গেছে। তো স্যার, আমরা অবশ্যই এখনো অনেক প্রশ্ন আসছে যেখানে বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদের গুণাগুণ নিয়ে আলোচনা করার কথা আসছে, বিভিন্ন রোগের কথা আসছে, যেটা বাঁচার জন্য কি গাছ মানে গাছ দরকার, এইসব নিয়ে অনেক প্রশ্ন আসছে। আমরা সেই সমস্ত প্রশ্নে আজকে আর যেতে পারবো না, কারণ এই বিষয়গুলো নিয়ে যত আলোচনা চলবে ততই এটা বাড়তে থাকবে। তো আমরা এই বিষয়টা নিয়ে স্যার আর একটা দিন আমরা আলোচনা করব, যেখানে আপনি ভেষজ উদ্ভিদের গুণাগুণ এবং আমাদের এই সময়ে নানা রকমের যে সমস্ত রোগ নাড়া হচ্ছে সেগুলো নিয়ে কোন ধরনের গাছ, হ্যাঁ, সেটা আমরা একটা দিন আলোচনা আমরা অবশ্যই রাখবো। তো সেটা নিয়ে আমরা করব। আজকে স্যার সুকান্ত বাবু কিন্তু একটু অসুস্থ ছিলেন, উনি শেষ মুহূর্তে এসেছেন। উনি লিখছেন একটু দেরি হলো, স্যারকে প্রণাম, সায়নকে শুভেচ্ছা। স্যার একটু অসুস্থ হয়ে পড়েছেন। সুকান্ত বাবুকেও আজকে মানে চেয়েছিলাম আমাদের অনুষ্ঠানটায় খুব করে থাকতে, কারণ উনি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেন, গাছের মূল্য নির্ধারণ নিয়ে। তো সেটা আজকে হয়ে উঠলো না। আমরা নেক্সট দিনে অবশ্যই গাছ নিয়ে যখন আমরা আলোচনা করব অবশ্যই স্যারকে আমরা সঙ্গে নেব। তো স্যারকে আমরা, সৌরেন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদেরকে খুব সুন্দর সুন্দর কয়েকটি ইনফরমেশন এবং ওনার গাছকে ভালোবাসা এবং ওনার যে এই বাগান, সেই বাগানকে জুড়ে নানা রকমের কথা আমরা সবই শুনলাম এতক্ষণ ধরে। যারা আমার এই লাইভে কমেন্ট করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন যাতে আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারে। এটুকুই বলে সবাইকে বলছি, আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যে যে গাছগুলোর কথা স্যার বললেন, এই সময় বর্ষাকাল বা মানে অরণ্য সপ্তাহ চলছে, আপনারা গাছগুলি সংগ্রহ করুন। দরকার হলে স্যারের বাগানে এখনো কিছু গাছ উনি বলছেন বেঁচে আছে, সেগুলো যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি অবশ্যই কেউ ভেষজ উদ্ভিদের বাগান করতে চান তাহলে তো অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, স্যার হেল্প করবেন বলেছেন। তো এই সমস্ত কিছু আপনারা করতে পারেন। স্যারকে আপনারা সবসময়ই পাবেন, স্যারের ফোন নাম্বার অ্যাভেলেবেল, আমাকে জিজ্ঞেস করলেও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। স্যার নমস্কার, স্যার ভালো থাকবেন। সবাইকে ভালোবাসা এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি জানাই। আবার আমরা অন্য একটা টপিক নিয়ে খুব শীঘ্রই লাইভ আড্ডার সঙ্গে সায়নে চলে আসবো। ধন্যবাদ।